এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাজি হয়েছে? বউয়ের কথা কোন বেটা ফালায়? আরিমা ফুল অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। ছয় ভেড়ার ছানা একসাথে বলে উঠল। তার মানে রাজি হয়েছে? বলে আরিমার উপর একসাথে ঝাঁপিয়ে পড়লো, সাথে সাথে এসে বিছানায় পড়ে গেল। আল্লাহ এই ভেড়ার ছানাদের হাত থেকে রক্ষা করো। অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবাই দম নিল। প্রচুর পিপাসা পেয়েছে, তাই একটা দোকানে গিয়ে জুস কিনে ঠান্ডা স্থানে বসে খাচ্ছে। এরই মাঝে আফরিদ বলল, দোস্ত, রাজি করালে কিভাবে? এটা আমার জন্য সহজ ব্যাপার। যে ভাব নিচ্ছিস মনে হচ্ছে তোর সত্যিকারের জামাই। আবার জিগায়? সে আমার সত্যিকারের জামাই, তাই না ফারু? ফারহাও সায় জানালো। ঠিক তখনই আরিমা বলল, তোরা থাক, আমি একটু আসছি। সবাই জলদি জলদি গাড়িতে ওঠ, কোনো কথা না। আরিমার কথায় সকলে অবাক হলো। মাত্রই আসলো, তারা এখনই চলে যাবে? শুনতে পাচ্ছিস না আমার কথা? উঠতে বলেছি। ধমকে উঠলো আরিমা। সবাই গাড়িতে উঠে বসলো। চট জলদি গাড়ি ছাড়তে বলল আরিমা। সাথে সাথে কোনো ড্রাইভার নেই। ফারহা গাড়ি চালাচ্ছে, পাশে তার আরিমা চিন্তিত ভঙ্গিতে বসে আছে। তার কানে খালি বাজছে যদি তার গায়ে একটা কাটার আঘাত পড়ে। বাকিরা নানান প্রশ্ন করেছে। আরিমা শুধু ফারহাকে জলদি গাড়ি চালাতে বলছে। ফারহা কিছু না বুঝলেও এটা বুঝতে পারছে নিশ্চিত কোনো বিপদ আসতে চলেছে। ঠিক তখনই গাড়ির পেছনে গুলি লাগার আওয়াজ হলো। সকলে চমকে গেল। বেলা আর সিমরান চিৎকার দিয়ে উঠল। আরিমা গ্লাস থেকে মাথা বের করে দেখলো কালো রঙের দুইটা গাড়ি তাদের পিছু নিয়েছে। আরিমা নিজেকে শান্ত করলো। যে করে হোক তার এদেরকে বাঁচাতে হবে, নয়তো শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে। কিন্তু গাড়িতে বসে সে কি করবে? ততক্ষণে আরো আওয়াজ আসছে। পেছনের গাড়ি থেকে গুলি ছুড়েই চলেছে। ফারহার হাত কাঁপছে, মনে আসছে ভয়। বারবার বড় ভাইকে স্মরণ করছে সে। তার ছেলে মানুষের জন্য সবার জীবন এত ঝুঁকিতে। আমার কথা শোন ফারদিন, দেখ তোর সিটের নিচে বেশ কয়েকটা ইটের টুকরো আছে। মনির আর শুভকে নিয়ে সন্তর্পণে গাড়িগুলোর দিকে ছুঁড়ে মার, কুইক। কিন্তু তাদের সাথে আমরা পেরে উঠবো না। যা বলেছি কর। আফ্রিদরা তাই করলো, কিন্তু ফলাফল শোনো। এদিকে গাড়িগুলো এগিয়ে আসছে। আরিমা ফারাকে সরিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে পড়লো। আতঙ্কে মেয়েটার হাত কাঁপছে। বাকিরা অবাক চোখে আরিমাকে দেখছে। এই মেয়ে গাড়িও চালাতে পারে? আরিমা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, সবাই আল্লাহর নাম জপছে। পেছনে গাড়িটাকে ছাড়িয়ে এসেছে, তবুও বিপদ যেন থেমে নেই। ফারহাদ, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। আমরা নেমে যাব, আর তুই অজ্ঞান হওয়ার নাটক করবি, সিটে শুয়ে থাকবি। ভয় নেই, আমরা আছি। বিশ্বাস করিস তো আমায়? ফারহা মাথা নাড়ল। বাকিরা জান পরাণে অবাক। আসলে আরিমা চাচ্ছেটা কি? কিছুক্ষণ বাদে গাড়ি দুটো চলে এলো। আরিমা একটা গাছের পেছনে লুকিয়ে আছে। গাড়ি থেকে বন্দুকধারী কজন লোক এসে গাড়ির চারপাশ দেখতে লাগলো। পরে ফারহাকে একা পেয়ে কোনো কিছু না ভেবে ফারহাকে নিয়ে ছুটে চলো। তখনই বাকিরা বের হয়ে এলো, কিন্তু আরিমা কোথায়? দৌড়ে তারা রাস্তায় ছুটলো। তখনই তারা দেখতে পেল আরিমা গাড়ির পেছনে ডেস্কে লুকিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, মুখে বাঁকা হাসি। পরন্ত বিকেল, বাহির থেকে ক্ষীণ আলোক রশ্মি এসে গাড়ির ফাঁক গলে ফারহার চোখে পড়ল। সাথে সাথে হালকা করে চোখ খুলল না। আশেপাশে কেউ নেই। তাকে একাই একটা গাড়িতে রেখেছে। একটু একটু ভয় পাচ্ছে সে। আরিমার কথা তো মেনে নিল, এবার কি হবে? কিছুক্ষণ পরে ঠকঠক শব্দ ফারহান কানে এসে বাড়ি লাগালো। প্রথমে পাত্তা দিলেও একই ঘটনা যখন বারবার ঘটতে লাগলো, তখন তার টনক নড়ল। ফারু, শুনছিস আমায়? ফারু, এই ফারু। কোথা থেকে আরিমার গলার আওয়াজ আসছে তা তার বোধগম্য হলো না, তবুও কান পেতে শুনতে লাগলো। আবারও সেই ফিসফিস আওয়াজ। ফারু, শুনছিস তুই? শুনতে পেলে একটা হালকা করে বাড়ি দে সিটে। ফারহা তাই করল। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। এবার তোর সিটের নিচে হাত দে। ফারহা আশ্চর্য হয়ে গেল। এখানে তার
ফোনকে রাখলো। চট জলদি মেসেঞ্জারে গেল ফারহা, সেখানে আরিমার মেসেজ। এরপর আগেই বলে দিচ্ছি, ভয় পাবি না। আমার কথা শোন, তোর ভাইকে একটা মেসেজ দে, তারপর আমি যা বলছি তা ওনাকে বলে দিবি। ঠিক আছে। বার্তা দিল তাকে, সেটা কপি করে সৌহার্দ্য ফায়ার নামক আইডিতে পাঠিয়ে দিল। তারপরই দম নিল। ফায়ার পার্টি অফিসে বসে একটা মিটিং অ্যাটেন্ড করছিল। মেসেজের টোনসে সে ফোনটা হাতে নিল। কিয়ং দশক বাদেই তার মেজাজ চরম গরম হলো। মেসেজটা রায়হান শেখের, যেখানে সে হুমকি দিয়েছে। সৌহার্দ্য ফায়ান খান, পারলে বোনকে বাঁচিয়ে নাও, না হলে কিছু সময়ের মধ্যে প্রাণপ্রিয় বোনের মৃত্যুদেহটা চোখের সামনে দেখতে পারবে। কাউন্টডাউন শুরু করো জিনিয়াস। পরপরই আরও একটি মেসেজ আসলো। তা দেখে ফায়ানের মুখে মৃদু হাসি খেলে গেল। আজকে মিটিং এই অবধি, আমার জরুরি কাজ এসেছে, কালকে আবার মিটিংয়ের জন্য প্রস্তুতি নেবেন। বলে নাদিমকে নিয়ে বেরিয়ে এলো ফায়ান। তার শরীরে রক্ত টকবক করছে। বোনের ব্যাপারে বেশি পজিটিভ ফায়ান। 5 না জানি কেমন অবস্থায় আছে মেয়েটা। আর আরিমা, এই মেয়েকে দেখে নিব আমি। ডাফার গার্ল। ফেরার ছানা সেখানে একটা ব্রিজের উপর বসে আছে। বেলা আর সিমরান কেঁদে কেটে অস্থির। বাকি 3 যুবক নখ কামড়াচ্ছে। কয়েকবার ধমকেও মেয়েদের থামাতে ব্যর্থ তারা। এখান থেকে যেতেও পারছে না কেউ। আরিমা পই পই করে বারণ করে গেছে যেন তারা এখানেই থাকে। একটা জঙ্গল টাইপ জায়গা। গাড়ি এসে ব্রেক কষলো। সাথে সাথে ফারহা ফোনটা সিটের নিচে ফেলে রাখলো, তবে সন্তর্পণে। ফোনের লোকেশন ট্র্যাকিং সিস্টেম অন করেই রাখলো, যেন ফায়ান তার হদিশ পায়। 2টা লোক এসে ধরে ফারহাকে ভেতরে নিয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, চারপাশে কেউই নেই। আরিমা আস্তে আস্তে ডেস্ক থেকে নেমে এলো, তারপর পা টিপে টিপে তাদের সাথে চলতে লাগলো। ঠিক তাদের কয়েক হাত পেছনে আরিমার অবস্থান। লোকগুলো ফারহাকে রুমে শুইয়ে দিয়ে বেরিয়ে এলো। গাড়ির কাছে গিয়ে কাউকে কল দিল। আরিমা এক পলক লোকটাকে দেখে দ্রুত গতিতে দরজার কাছে গেল। লোকটা আর আরিমার মাঝে দেয়াল হয়ে আছে একটা বড় মোটাসোটা গাছ। আরিমা তাদের নিজের ব্যাগ থেকে একটা পিন বের করে নিল, তারপর ফট করেই তালাটা খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ কারো উপস্থিতি, ফের চোখ বন্ধ করে নিল ফারহা। এতক্ষণ চোখ খুলে আশেপাশটা দেখছিল। হয়েছে, এবার নাটক বন্ধ কর তোর। তুই পাস। বলে ফারহার কাঁধে একটা থাপ্পড় লাগালো আরিমা। তুই এসেছিস? ফায়ান গাড়ি চালিয়ে ওই অবধি আসলো যেখানে 5 বেড়া ছানা ঘাপটি মেরে আছে। গাড়ির কাজ নামিয়ে তাদের কাছে ডেকে নিল ফায়ান। ছোট ছোট পদে তারা ফায়ানের নিকট গেল। আমার বোনের যদি কিছু হয় তোমাদের অবস্থা কিন্তু নাজেহাল। বলে সেখান থেকে সুরসুর করে চলে গেল। এদিকে শান্ত কণ্ঠের হুমকি চটে গেল আফ্রেদ। শালা, এতই বোন দরদি, গার্ড পাঠাসনি কেন? এই ছাগল, চেঁচাচ্ছিস কেন? শুনতে পেলে কেটে রেখে দেবে। শুভর কথায় বেশ বিরক্ত হলো আফ্রিদের কথায়। গাড়ি ইতিমধ্যে তাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। এবার তাদের মনেও খটকা লাগছে। সৌহার্দ্য ফায়ান খান বোনকে একলা ছেড়েছে, তাও আবার গার্ডহীন। ফারহাকে যে রুমে রাখা হয়েছে, একজন লোক সেটার দরজা খুলল। লোকটা সামনে তাকাতে ভিমড়ি খেয়ে গেল। রাখলো 1 মেয়ে, হয়ে গেল 2 মেয়ে। আশ্চর্য কাণ্ড কারখানা, তাও আবার দুটোই বসে লুডো খেলছে। এই মেয়ে, তুমি কোথা থেকে এলে? লোকটা ভরাট গলায় প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসলো ফারহা। উড়ে উড়ে এসছি, আপনার সমস্যা? আরিমার খাপ ছাড়া জবাবে লোকটা আবারও ফিমড়ি খেলো। কি মেয়ে লোক রে বাবা। উড়ে উড়ে আসো আর ঝুলে ঝুলে, একটু পর এই মেয়েটার সাথে তোমাকেও মরতে হবে। আরিমা অসহায় কণ্ঠে বলল। আচ্ছা, আমাদের মেরেই ফেলবে? তা নয়তো কি, কিন্তু তুমি কেন নিজের মৃত্যু নিজে ডেকে এনেছো? আরিমা পিড়পিড় করে বলল। মৃত্যুই তো আমাদের ডেকে আনে, পিছুই ছাড়ে না। আমি কি করব? বান্ধবী একা মরবে, ভাবলাম সঙ্গ দেই। লোকটি টাসকে খেয়ে গেল, যেন আহা কি বন্ধুত্ব, এদের মরতেই হবে ভাবতেই কষ্ট লাগছে। কি ফুটফুটে দুটো ছানা। আমাদের মারবেন কেন? স্যারের আদেশ। কোন স্যার? বলা বারণ। আচ্ছা, আমাদের একটা শেষ ইচ্ছা রাখবেন? জেলের কয়েদিদেরও তো শেষ ইচ্ছা পূরণ করা হয়। ফারহা শুধু ড্যাব ড্যাব করে আরিমার কীর্তি দেখছে, কিন্তু পরের কথাটা শুনে তার মাথা হ্যাং হয়ে গেল। আমাদের সাথে একদম লুডো খেলবেন? মরেই তো যাব।
লোকটার আজ যেন অবাক হওয়ারই পালা। কি উদ্ভট শেষ ইচ্ছা, তবুও সে মাথা নাড়িয়ে সায় জানালো। খেলায় টান টান উত্তেজনা চলছে। ঠিক তখনই দরজা ভেঙে ভিতরে কেউ প্রবেশ করলো। আরিমা সেদিকে তাকিয়ে বিরক্তি মাখা কঞ্চে বলল, রং টাইমে এন্ট্রি নেন কেন নেতা সাহেব? অসহ্য। ফায়ান কিছু সময় থম মেরে দাঁড়িয়েছিল। এদিকে নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেছে টাকলু দেখে। ওই লোকটার কলিজা শুকিয়ে গেছে। স্বয়ং সৌহার্দ্য ফায়ান খান তার সামনে আজকে গলা কেটে রেখে দিবে। ভয়ে তার টাক মাথা বেয়ে ঘাম চিবুকে পড়েছে। হঠাৎ তখন আশপাশ থেকে কয়েকজন লোক তাদের ঘিরে তুলল। ফারহা ভাইকে দেখে যতটুকু শান্ত হয়েছিল এবার তার থেকেও বেশি ভয় পাচ্ছে। এতগুলো লোক কোথা হতে উদয় হলো? ফায়ান শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আরিমা শান্ত হতে পারল না। গটগট পায়ে এগিয়ে গেল এবং ফায়ানের পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একটা গান বের করলো। ফায়ান এক ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। আরিমা ভ্রুক্ষেপহীন দৃষ্টি দিল সেদিকে। ফায়ানের হাতে গান ধরিয়ে দিয়ে বলল, শুট করো, নয়তো বেঁচে ফিরতে পারবো না। এত কিছু পরেও আশেপাশের কেউই এক পাও নড়ল না। তাদেরকে ফায়ান মৃদু হাসলো। এদিকে আরিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে নিজেই ফায়ানের হাত ধরে ট্রিগার রাখলো। তারপর একটা একটা করে গুলি ছুটতে লাগলো, কিন্তু কেউই আরিমার দিকে বা ফায়ানের দিকে গান তাক করছে না। আশ্চর্য, এর রহস্য কি? আর বুলেট নেই। আরিমার হাত কাঁপছে, বুঝাই যাচ্ছে একদম কাঁচা হাত। কিন্তু মুহূর্তে তাদের ভরকে দিয়ে ফারহার দিকে গান পয়েন্ট করলো টাকলোটা। যখনই গুলি ছুড়বে তার আগে এই মুহূর্তে আরিমা ঝাঁপিয়ে পড়লো ফারহার উপর। গুলিটা ফলে তার ডান বাহুতেই স্থান পেল। স্তব্ধ সবাই। এত তাড়াতাড়ি সব ঘটে গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। সাথে সাথেই অন্য একটা গান দিয়ে টাকলু লোকটাকে শুট করে দিল ফায়ার। এগুলো সে ভালোভাবে সামাল দিতে পারত। আরিমা এসে বাধা প্রদান করেছে। আরিমা ব্যথায় কুকড়ে গেল। ফারহা আরিমাকে ধরে কান্না করছে। সেদিকে একবার অসহায় দৃষ্টিতে তাকালো ফায়ান। তারপর আরিমাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। এমন ছাগল রমণীটিকে সে দেখে নিবে, খালি একবার সুস্থ হোক ইডিয়েট মহিলা। 2 দিন পর আরিমার জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ মেললো সে, আশেপাশে তাকিয়ে বুঝতে চাইল সে কোথায়। নাকে ফিনাইলের গন্ধ এসে ঠেকতেই বুঝতে পারলো সে হাসপাতালে। আস্তে আস্তে সব মনে পড়লো। এ কি, তার মুখে মাস্ক নেই, মাথায় একটা কাপড় দিয়ে ঢাকা দেখে হালকা হলো সে। বলেই 6 ভেড়া ছানা যেই আরিমার উপর ঝাঁপিয়ে পড়বে তখনই কারো ধমকে তারা ছিটকে পড়লো সেখান থেকে। আরিমা প্রহর গুনছিল কখন এরা ঝাঁপিয়ে পড়বে আর সাথে সাথে মাজাও ভাঙে, কিন্তু না, ফায়ান তাদের ধমক দিয়ে সরিয়ে দিয়েছে। কি ম্যাডাম, সামান্য একটা গুলি খেয়ে 2 দিন অজ্ঞান? এত দুর্বল হলে চলে? আরিমা চেষ্টা করে সিটে হেলান দিয়ে বসলো। তার দৃষ্টি ফায়ানের পানে। লোকটা তাকে খোঁটা দিচ্ছে। সহজ কাজটাকে কঠিন করেছো তুমি, ডাফার গার্ল। বলে একটা থাপ্পড় বসিয়ে দিল আরিমার গালে। শক্ত হাতের থাপ্পড়কে আরিমা বাকরত ফ্যালফ্যাল নেত্রে ফায়ানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তার নেতা সাহেব তার গায়ে হাত তুলতে পারলো? ঠিক আছে, বেশ কয়েকদিন। এই কয়েকদিনে আরিমা ফায়ানের ছায়াও মারায়নি। সেদিন ফায়ান যখন হসপিটাল থেকে চলে আসে, আরিমা তখন জোর করেই বের হয়ে আসে হসপিটাল থেকে। আসার সময় সব বিল নিজেই দিয়ে আসে, কারো দয়া চায় না তার। সময় এখন মধ্য দুপুর। আজকে মনে হচ্ছে সূর্য একটু বেশি রেখে আছে, তাই তো এত তাপ ছড়াচ্ছে। আজকে আবার ভার্সিটিতে অনুষ্ঠান, নতুনদের সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরিমা পায়ের পর পা তুলে সোফায় বসে আছে, দৃষ্টি তার ফোনে। কারোর সাথে হেসে হেসে ভিডিও কলে কথা বলছে সে। তখনই কলিং বেল বেজে উঠে। আরিমা বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে। এই অসময় কে আসবে? দরজা খোলার সাথে সাথে 6 ভেড়া ছানা তার উপর হামলে পড়ে। এক একজনের কত কি অভিযোগ তার প্রতি। আরিমা সেগুলো বসে বসে শুনছে। শালি, তোর জামাইয়ের ওপরে রাগ কইরা আমাদের সাথে কথা বলা বন্ধ করিসলি কেন? আফ্রিদের কথা আরিমার চোখ গরম করে পড়ল। শালি বলস কেন? হ্যাঁ, আমার থেমে গেল। আফ্রিদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, থামলি কেন? তোর বোন কি? কিছু না, আমার কোনো বোন নেই, তাই শালি হবার চান্সও নেই আমার। আচ্ছা আরু, তোর বাড়ির লোক নেই? একাই এত বড় ফ্ল্যাটে থাকিস কিভাবে? না, আমার কেউ নেই, আমি একাই পৃথিবীতে, এতিম আমি।
আরিমার থমথমে কথার পিঠে কেউ আর ভুলে আওড়ালো না, পাছে যদি আবার তাদের বান্ধবীর মন খারাপ হয়ে যায়। তা অবেলা হঠাৎ তোদের আগমন, নিশ্চয় কোনো কারণ আছে। বেলা মাথা চুলকাতে চুলকাতে বলল, আরিমা দোস্ত, ভার্সিটিতে আজ অনুষ্ঠান জানিস তো? তো তো মানে কি? রেডি হয়ে আয়, আমাদের যেতে হবে। এবার ফারহার দিকে তাকে চোখ ছোট ছোট করে বলল, এসবের আমার ইন্টারেস্ট নেই, তোরাই যা। কিন্তু তোর নাম দেওয়া হয়ে গেছে। মানে কিসের নাম দিয়েছিস তোরা? শুভ আমতা আমতা করে বলল, চটছিস কেন? আমরা দু একজন বাদে সবাই নাম দিয়েছি, তাই তোর নামও দিয়ে এসেছি। কিসের? তুই গান করবি? সাথে সাথে আরিমা চেঁচিয়ে উঠল, চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে বলল, বের হ, এক্ষুনি বের হ আমার বাসা থেকে। ছাগলের দল কোথাকার। তোদের কে বলেছে আমি গান পারি? যত সব নস্টালজিক মার্কা কথাবার্তা। ফারা এগিয়ে এসে আরিমার সামনে দাঁড়ালো, ভ্রু কিঞ্চিত উপরে তুললো আরিমা। প্লিজ আরও, নাম জমা দেওয়া হয়ে গেছে, বোঝার চেষ্টা কর। মানলাম আমাদের প্রতি রাগ তোর, এবার একটু বোঝার চেষ্টা কর। কিসের রাগ তোদের প্রতি? না মানে ওই ব্যাপারটা। তেমন কিছু না, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তাহলে চল না। গান সিলেক্ট করা হয়েছে? শান্ত কণ্ঠে শুধালো আরিমা। সবাই একসাথে বলে উঠলো। ইয়েস। কি গান? প্রাক্তন। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলো আরিমা। লাইক সিরিয়াসলি প্রাক্তন? ঠোঁট দুটো গোল করে শ্বাস ছাড়লো আরিমা। ভাই আপনি কি করতে চাচ্ছেন? ফায়ান শান্ত ভঙ্গিতে বসে আছে। কিছুক্ষণ পূর্বে মিটিং শেষ করে বসেছে সে। এমত অবস্থায় নাদিমের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। তাই যদি বুঝতে তাহলে তুমি আমি হয়ে যেতে। ফায়ানের এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল নাদিম। অনুষ্ঠানে তো রায়হান শেখও আসবে তাই না? জি ভাই। ফায়ান বাঁকা হাসল। রাত 9টায় অনুষ্ঠান, আপাতত 8টা বাজে এখন। বেলা বসে বসে চোখ মুছছে আর কান্না করছে। শুভ আর মনির বিরক্তিতে দাঁত কাটছে। বেলা থাম মা, আর কত কাঁদবি? নাক টেনে টেনে বলল, তুই কি বুঝবি শালা, আমার দুঃখ তোদের সহ্য হয় না। বালের বয়ফ্রেন্ড একটা রেখে 10টা মেয়ের পেছনে ঘোরে, আর তুই তার জন্য কাঁদছিস? মুখ সামলে অসভ্যর বাচ্চা, আমারও 10টা বয়ফ্রেন্ড আছে, তাই সমান সমান। আফরিদ এবার তেতে উঠল। বাহ, ভালোই তো, দুজনেই সমান সমান। তুইও বারে, নিজেও প্লে বয়। এখানে কান্না করার মানে কি? আবার কাঁদবি তো ঠাটিয়ে মারবো। আফরিদের বকা খেয়ে আবারও ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো বেলা। তাই বলে একটু ফর্মালিটিও দেখাতে পারবো না তোদের জন্য? ঢঙের আরাপ রাইখা রেডি হতে যা, নয়তো বাকিরা এসে যদি দেখে এখনো রেডি হোসনি, মায়ের একটাও মাটিতে পড়বে না, বাদ বাকি তোকে রেখেই চলে যাবে। বেলা উঠে আফরিদের মাথায় একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে চলে এলো। আফরিদ সেদিকে তাকিয়ে কয়েকটা গালি ছুড়ল। বেলা শুনতে পেলে নিশ্চয়ই এখন তার ঘাড় মটকে দিত। কে তুই আবার কাঁদছিস কেন? মানলাম আমার নাম মনির, তাই বলে অঞ্জনাকে নিয়ে ব্যর্থ গান গাইবো? ইম্পসিবল। ভালো তো, আমরা কি করব? আরিমাকে বল। দূর, ভালো লাগে না আর। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো শুভ। মনির কাঁদো কাঁদো মুখ করে উত্তর দিল। 7 ভাড়া ছানা ভার্সিটির প্রাঙ্গণে উপস্থিত। আরিমা চুক্তি করে এসেছে, পার্টিসিপেন্ট করি সে এখান থেকে চলে যাবে। বাকিরাও সায় জানিয়েছে। একে একে কয়েকটা গাড়ি এসে ভার্সিটির গেটে থামলো। গাড়িগুলো থামতে প্রিন্সিপাল স্যার সহ আরো কয়েকজন লোক এগিয়ে গাড়ি থেকে হাস্যজন মুখে ফায়ার নেমে এলো। সবার সাথে কিছুক্ষণ আলোচনা করলো, তারপর প্রিন্সিপাল স্যার তাকে নিয়ে স্টেজের আসনে বসিয়ে দিলেন। তার সাথে নাদিমও এসেছে। গার্ডগুলো বাইরে অবস্থান করছে। আরিমা ফায়ারের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। মানুষটাকে অনেক সুন্দর, সুপুরুষ লাগছে। বরাবরই সাদা পাঞ্জাবিতে মানুষটাকে দারুণ মানায়। গলার নিচে তিলটাও একদম ফুটে উঠেছে। আরিমা কিছুটা লাজুক হাসল, কিন্তু পরক্ষণে এই গেটের কাছে একজনকে দেখে থমকে গেল আরিমা। তার চারপাশটা ভোবো করছে, ঘুরছে। আবারও সেই তিক্তকর স্মৃতি মুখোমুখি হলো সে। আবারও সেই অনুভূতি, সেই ব্যথা, সেই ব্যর্থতা। আবারও সেই ক্ষোভ মনের কোণে প্রকাশ পাচ্ছে। আরিমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। না, এটা হতে পারে না। সে কিছুতেই ধরা দিবে না লোকটার কাছে। রায়হান শেখ আর তার ছেলে রাজ শেখ
দুজনেই স্টেজে অবস্থানরত। ফায়ান আর রায়হান শেখ একে অপরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে কিছু না বলেও মনে মনে বেশ রেশারেশি চলছে তাদের। নতুনদের মাঝে একে একে সবাইকে ফুল দেওয়া হচ্ছে আর সংবর্ধনা কার্ড সবাই প্রায় শেষ হয়ে এসেছে। এখন বাকি হলো আরিমা আর তার বন্ধু মহল। তারাও স্টেজে উঠেছে। ফারহার পালা যখন এলো সে ফায়ানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ফায়ান বোনের হাসি দেখে নিজেও হালকা হাসলো। তারপর এলো আরিমার পালা। সে কিছুতেই এই দুই লোকের মুখোমুখি হতে চায় না। এরকম পরিস্থিতিতে এখন কি করবে ও? হালকা দম নিয়ে স্টেজে পা বাড়লো আরিমা। যাই হয়ে যাক, সে কিছুতেই ধরা দেবে না লোকটার কাছে। মুখে একবার দেখে নিল মাস্ক ঠিকঠাক মতো আছে কিনা। ফাইন আরিমার অবস্থা দেখে হালকা হাসলো, কিন্তু সে এটা বুঝলো না আরিমা ঘামছে কেন। খুব বেশি কি গরম লাগছে মেয়েটার? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো করে পার্টিসিপেট করে স্টেজ থেকে নেমে এসেছে। কেউ খোঁজেও আরিমার হুদিস পেল না। আশ্চর্যের ব্যাপার হলো আরিমাকে কেউ স্টেজে ডাকেও নি। এই সুযোগে মনিরও কেটে পড়েছে। সে কিছুতেই উদ্ভট গান গাইতে পারবে না। সব মিলিয়ে যাচ্ছে, তাই অবস্থা বাকিদের। আরিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চোখে তার টলমল করছে, একদম লাল হয়ে এসেছে আঁখি পল্লব। সে কিছু দূরে হেঁটে যেতেই একটা আশ্চর্য ঘটনা দেখতে পেল। অনেক লোকের সমাবেশ মাঠের মাঝখানে। শোরগোলের শব্দ ভেসে আসছে। সে দ্রুত পথে সেদিকে গেল। ভিড় ঠেলে সামনে যেতে কারো কোমল কণ্ঠ শুনতে পেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মি শেখ। কই গেলেন নিঠুরে তারে, হায় কোন দূরে আপনার নেত্রী খুঁজে আপনারে, ভার্সিটির প্রাঙ্গণে ডানেতে বামেতে উপরে নিচে খুঁজা মরি দেখা দেন, খুঁজা মরি দেখা দেন না আমারে, আপনার নেত্রী খুঁজে আপনারে। থামবি তুই? কখন থেকে প্যাপা করছিস? যখন পার্টিসিপেন্ট করার কথা বলেছিলাম তখন তো তোমার দেখাও মিলেনি, এখন পকপক করছো কেন? ফারহার মুখে রাগ ঝরে পড়ল। উফ জান, কাবাব মে হাড্ডি হচ্ছিস কেন? তোর ভাইকে খুঁজছি আমি। ভাইয়া অনেক আগেই চলে গেছে। আরিমার পা জোড়া থেমে গেল। তার নেতা সাহেব চলে গেছে আর সে শেষ দেখাটাও দেখতে পেল না। এসব কথা বাদ দে, আগামীকালের গরম নিউজ সম্পর্কে ভাব। হঠাৎ রায়হান শেখকে পুলিশ এসে ধরে নিয়ে গেল কেন? এটা তোর মোটা মাথায় ঢুকবে না, কাল সকালে বুঝতে পারবি। বাড়ি গিয়ে টিভি অন কর যা। তুই কোথায় যাবি? আফ্রিদের প্রশ্নে আরিমা বোকা বোকা চোখে তাকালো তার দিকে। এভাবে দেখছিস কেন? আমার বাসা ছাড়া আমি আর কই যাব? হ্যাঁ। কেন, কোথাও যেতে চাস নাকি? কোথায়? জামা কাপড় প্যাক করব। এক দল, আমি আমার নেতা সাহেবের মনে যাব। ফায়ান ব্যালকনিতে এসে ফোনে কথা বলছে, গভীর মনোযোগ তার ফোনে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত। নাদিম কিছু দূরে দাঁড়িয়ে নখ কাটছে দাঁত দিয়ে। সে নিজেও রায়হান শেখকে নিয়ে চিন্তিত। কি ব্যাপার নাদিম, তোমাকে টেন্স লাগছে যে? না মানে ভাই, রায়হান শেখকে নিয়ে চিন্তা করছো? ভাই সে তো ছাড়া পেয়ে গেছে। তো ঠোঁট দুটো গোল করে আওড়ালো ফায়ান। ভাই যদি উল্টাপাল্টা? নাদিম একটু কষ্ট করে দেখে আসবে রায়হানের জামিন কে করে দিয়েছে। আপাতত অফ যাও। ফায়ানের রাজবাড়ি কণ্ঠের কথায় খানিকটা স্বস্তি পেল নাদিম। আচ্ছা নাদিম, তোমার ছোট ভাই আছে না একটা, তার খবর কি? জি ভাই, ফারহা ম্যামের সাথে একই ভার্সিটিতে পড়ে। নাম? আফরিদ হাওলাদার। সাবেক এমপি রায়হান শেখকে পুলিশ কাল রাতে ভার্সিটি প্রাঙ্গণ থেকে অ্যারেস্ট করেছে। এর কারণ হিসেবে গোপন সূত্রে জানা যায় তিনি সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোনকে কিডন্যাপ করিয়েছিলেন, আর তার আগের দিন তিনি এমপির উপরও হামলা করিয়েছিলেন। এত কিছুর পরও তার জামিন হলো কিভাবে? কে জামিন করলো রায়হান শেখকে? প্রশ্ন আমজনতার কাছে থেকেই যায়। তাছাড়া দেশের লোকজন এবং উপর মহলের কর্মীরাও রায়হান শেখের প্রতি অসন্তুষ্ট। রায়হান শেখ কি পরবর্তীতে নমিনেশন পাবে? একটা বড় প্রশ্ন রয়েই যায়। আরিমা টিভি অফ করে গোল হয়ে বসল। আসলেই তো রায়হান শেখ কিভাবে ছাড়া পেল? নাদিম হাঁ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেইন ডোর
মারানোর সাহস ধরছে না, এখন ফেরত যেতেও পারছে না ভাই, তার মাথা কেটে দেয় সে নিজেকে তটস্থ করে নিল। ছোট্ট ছোট্ট কদমে ভেতরে প্রবেশ করলো, যেখানে ফারহা অট্টহাসিতে ফেটে পড়ছে। তার দৃষ্টি ফোনে কারোর সাথে ভিডিও কনফারেন্সে অ্যাটেন্ড করেছে। বাড়ির আবহাওয়া গরম, সবাই হ্যাংলার মতো ফারহাকে দেখছে। এমত অবস্থায় নাদিম কিভাবে জানাবে কথাটা, তবুও সে হালকা কেসে বুলি আওড়ালো। ম্যাম, ফারহার হেলদোল নেই। নাদিম আবারও ডাকলো, তবুও ফারহা তার মতোই ফোনে মনোযোগী হয়ে আছে। নাদিম এবার জোরেই ডাকলো, ম্যাম আপনাকে ভাই আমার সাথে যেতে বলেছে। কথাটা শেষ করে নাদিম হাঁপাতে লাগলো। নারী জাতি এত জোরে জোরে কথা বলে কিভাবে? তার তো এতটুকুতে দম বেরিয়ে যাচ্ছিল। ফারহা হা করে নাদিমকে দেখছে। কিছুক্ষণ পরে সে জোরে জোরে হাসতে লাগলো। নাদিম ভ্যাবাচাকা খেয়ে গেল ফারহার হাসি দেখে। হাসির জন্য ফারহা কথা বলতে পারছে না। বাড়ির লোকজন ভাবছে ফারহাকে ভূতে তোলো নাকি। শেখ ভিলার আবহাওয়া পুরোই গরম। আক্রোশে ফেটে পড়েছে রায়হান শেখ, তা দেখে রাজ কিটকিটিয়ে হাসছে। ছেলের দিকে তাকাতে তার হার্ট আবার ধুকপুক করছে। রিপা, তোমার ছেলেকে আমার সামনে থেকে বিদায় করো। ছাগলটাকে সরাও আমার সামনে থেকে, নয়তো আমি আজ হার্ট অ্যাটাক করে মারা যাব। আহ বাবা, তুমি শুধু পারো আমার সাথে। ফায়াজ খানের টিকিটও লড়াতে পারলে না। সে একদিন তোমাকে জেলে রেখেছে, তার পরিস্থিতি সে রেখেছে। দেখেছ, দিন শেষে আবার গোপনে ছাড়িয়ে এনেছে। হা। রায়হান শেখ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মনে ছক করছে কিভাবে ফায়ানকে ট্যাপে ফেলা যায়। হঠাৎ করে মুখশ্রী রাজের মনের কোণে উকি দিতে রহস্যময় হাসি দিল রাজ। সুবদ্ধ ফায়াজ খান, এবার আপনি কোথায় লুকিয়ে রাখবেন আপনার রত্নকে? রাজ শেখের যে নজর পড়ে গেছে। খাচ্ছিস না কেন? নে খা। বলে ফারহার দিকে কয়েকটা চকলেট বক্স এগিয়ে দিল ফায়ান। ফারহা চুপচাপ একটা চকলেটের কাগজ ছিঁড়ে খেতে লাগলো। তা দেখে ফায়ান হালকা হাসল। ভাইয়ের উপর রাগ হয়েছে? ফারহা একবার ফায়ানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, কি করলে রাগ কমবে? তুমি বড্ড অন্যায় করে ফেলেছ। ফায়ান ভয়ের অভিনয় করে বলল, কি অন্যায় করে ফেলেছি আমি? আরোর সাথে বাজে ব্যবহার করেছ, অসুস্থ অবস্থায় থাপ্পড় মেরেছ, তাও সবার সামনে। ওর কত কষ্ট হয়েছে জানো? ফায়ান খার নাড়াতে নাড়াতে বলল, তুই যেহেতু বলেছিস তাহলে তো বহুত কষ্ট পেয়েছে। তা এখন কি করা উচিত আমার? সরি বলবা ওকে। ভাইয়ের চেয়ে বাহিরের মেয়েটা বড় তোর কাছে? ফারহা অসহায় দৃষ্টিতে তাকালো। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। তখনই ফারহানের কল এলো। কিছুক্ষণ পরে ফোনটা পকেটে ঢুকিয়ে ফারহার হাতে ধরে দৌড়ে বেরিয়ে গেল। ফারহা শুধু ড্যাব ড্যাব করে তার বড় ভাইয়ের পিঠের পানে তাকিয়ে আছে। আবার নতুন কোনো বিপদ হলো নাকি? ঘটেছে এক হুলস্থুল কাণ্ড। সারা শহর জুড়ে হরতাল জারি হয়েছে। লোকেরা সামনে পেছনে যা পাচ্ছে সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। সেটা মানুষ হোক বা গাড়ি, তাদের দেখার বিষয় না। আর কেউ না বুঝলো ফায়ান ঠিক বুঝতে পেরেছে এটা কার কাজ। সে ফারহাকে দ্রুত বাড়ি পৌঁছে দিচ্ছে যেন বোনের গায়ে কোনো আঁচ না লাগতে পারে। মেইন রোডের কাছে আসতে নাদিমকে দাঁড়ানো দেখতে পেল ফায়ান। দ্রুত গাড়ি থামাতে বলছে সে। ফায়ান গাড়ি থামিয়ে নাদিমের কাছে গেল। যাওয়ার আগে ফারহাকে সতর্ক করে গেছে যেন এক পাও বের না হয়। ফারহাও সায় জানিয়েছে, কিন্তু ভাই যাওয়ার পরে একটা মানুষকে দেখে সে আর বসে থাকতে পারল না, দৌড়ে তার নিকট চলে গেল। ভাই রাহান শেখ এবার পাগলা কুত্তা মতো খেপেছে। কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করতে চাচ্ছে সে, তাই এই হরতাল ডেকে এনেছে। এবার সাধারণ মানুষরা আপনার কাছে বিচার চাইবে, ক্ষতিপূরণ চাইবে। আপনি দিতে অস্বীকার করলে সবাই আপনার বিরুদ্ধে যাবে। এটাই তার ফার্স্ট স্টেপ। সেটা আমি বুঝে নেব নাদিম। তুমি বরং বোনকে বাড়ি পৌঁছে দাও, আমার কাজ আছে। বলে সেখান থেকে অন্য গাড়িতে উঠে পড়ল ফায়ান। এদিকে নাদিম বেচারা হা হুতাশ করছে। সে কিনা ফারহাকে বাড়ি পৌঁছে দিবে। কেন জানি ফারহাকে দেখলে তার ভীষণ লজ্জা পায়। আপনি ভাইয়া কোথায়? নাদিম আমতা আমতা করে বলল, ভাই একটা কাজে গিয়েছে, আমাকে বলেছে আপনাকে বাড়ি পৌঁছে দিতে। ঠিক আছে। কিছু না মনে করলে একটা প্রশ্ন করি ম্যাম? জি বলেন। আর প্লিজ বারবার ম্যাম বলবেন না, আমি আপনার চেয়ে অনেক ছোট, তাই নাম ধরে রাখবেন। নাদিম টাসকি খেলেও ভাই যদি জানে সে ফারহাকে নাম ধরে ডাকছে, তাকে আর আস্ত রাখবে না। একবার ঢোক গিলে অধৈর্যটা ভিজিয়ে নিল নাদিম।
আরিমা ম্যাম কি আমাদের সাথেই যাবে? ফারহা ভ্রুকুচকে একবার নাদিমের দিকে তাকিয়ে আরিমার দিকে দৃষ্টি ফেলল। কেন, আপনার কোনো সমস্যা এখানে? নাউজুবিল্লাহ, কি যে বলেন না আপনি। তাহলে নিজের কাজ করুন। জি মা গো মা, ভাইয়ের মতো বোনেরও জাজ কম না, শরীরে তো একই রক্ত বইছে। কিন্তু আরিমা মেয়েটা তার সুবিধার লাগে না, কি রকম রহস্যময়ী। কান বিলায় প্রবেশের সাথে সাথে ফারহাকে জেকে ধরল সবাই। প্রশ্ন এই মেয়েটাকে, যাকে সে সাথে করে এনেছে।